সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো যেটা দেখতে পাচ্ছ সকালবেলা, আজকে একটু সকাল সকাল উঠেছিলাম ঘুম থেকে, যেহেতু আমাকে আজকে রান্নাবান্না করতে হবে, তারপর মাল ডিসপ্যাচের ওখানে বসতে হবে। তো সে কারণে আজকে কিন্তু সকাল সকাল উঠে রান্নাবান্না করতে হবে বলে তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম। তো এখন আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করেছি, মেয়েকে দিয়ে এসেছি খেতে। মেয়ে ঘরে খাচ্ছে, মেয়েকে পাউরুটি আর কলাটা দিয়ে এসেছি। এখন ওই প্লেটে করে ডিমটা দেবো। ও আবার মানে হাফ বয়েল ছাড়া তো খাবেই না, প্লাস হাফ বয়েলটা আবার আলাদা বাটিতে দিতে হবে, মানে পাউরুটি কলার থালাতে দিলে আবার খাবে না, অনেক ব্যাপার রয়েছে। তো তার জন্য ওই আলাদা বাটিতে করে এখন আবার নিয়ে যাব। আর ওদিকে দেখো সোমনাথের ফল, টক দই আর তার সাথে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার পাউরুটি কলা আর ডিম সিদ্ধ নিয়ে নেব থালায়। তো আমি আমার পাউরুটি কিন্তু সেঁকে নিয়েছি, বেশি একটা শাঁকা হয়নি, ওই জন্য একটু সাদা সাদা ভাব রয়েছে। যাই হোক, তো এখন আমরা এইসব মানে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে তারপরে আমি দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আসলাম রান্নাঘরে। তো ঝটপট করে আমাকে সব রান্নাবান্না করতে হবে, বেশি কিছু রান্না করব না, দুটো পদ রান্না করব। তো দেখো, ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ আজকে অর্ডার করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। তো ট্যাংরা মাছ দিয়ে গেছে, বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের একটা ঝোল রান্না করব, আর ওদিকে পাট শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব। তো এই দুটো রান্না হবে একদম মানে হেলদি রান্নাবান্না বলতে পারো, কারণ আজকে কোনো রান্নায় মশলাপাতি পড়বে না, আদা পেঁয়াজ রসুন পড়বে না, তারপরে না রসুন পড়বে ওই পাট শাকটাই দেবো, মানে আদা পেঁয়াজ পড়বে না, আর লঙ্কার গুঁড়ো পড়বে না। আজকে একদম সবজি দিয়ে ফ্রেশ রান্নাবান্না, কোনো মানে বড় মাছ টাছ নয়। তো যাই হোক, আসলে কী বলো তো, গতকালকে তার আগের দিনকে মাংস খাওয়া হয়েছে, এবার গতকালকে রাতে রুটি তরকা খাওয়া হয়েছে। তো আবার আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ, তো ভালো মন্দ রান্না হবে। তো আজকের দিনটা ওই জন্য শাক সবজি দিয়ে জ্যান্ত মাছ টাছ খাচ্ছি। এই ট্যাংরা মাছটা কিন্তু মানে জ্যান্ত, জানো তো, এটা হচ্ছে ওই ট্যাংরা না, চালানি ট্যাংরা না, দেশি মাছ একদম। যাই হোক, এই যে রান্না বসিয়ে দিয়েছি দেখো, আগে ভাবলাম ট্যাংরা মাছটা করে নিই, তারপরে হচ্ছে ওই পাট শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব। ওই পাট শাক দিয়ে চিংড়ি মাছের ঝোলটা আমার খুব ছোটোবেলাকার একটা খাবার, আমি ছোটোবেলায় খুব খেতাম ওটা, বাপের বাড়ি থেকেই শিখে এসেছি রান্নাটা বা খাওয়াটা মায়ের হাতে, বুঝলে। তো চলো রান্নাগুলো করি। তবে রান্না একদিকে করছি ঠিকই, রান্না করতে করতে আবার বারবার করে আমাকে উঠে আসতে হচ্ছিলো, কারণ রান্না কমপ্লিট করে তারপরে যদি আমি এখানে বসতাম ব্যবসার কাজে তাহলে অনেক দেরি হয়ে যেত। তো সে কারণে আমি ভাবছিলাম একদিকে রান্না করি আর একদিকে ব্যবসার কাজ করি, তাহলে আমার দুটো দিকই হবে আর একটু তাড়াতাড়িও হবে। না হলে এমনি এখানে আমার 3-4 ঘন্টার বেশি কাজ, এবার সেই 3-4 ঘন্টা এখানে কাজ করতে গেলে আমাকে একটু আগে আগেই বসতে হবে। তো ওদিকে মোটামুটি ওই একটা তরকারি নামিয়ে আরেকটা তরকারি বসিয়ে ঢাকা দিয়ে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি। মাঝে মাঝে রান্নাঘরে যাচ্ছি, দেখছি, আবার চলে আসছি, এই করছি আর কি। তো এখানে দেখো বসে পড়েছি আমি, সোমনাথকে এখন একটা একটা করে অ্যাড্রেসগুলো দেবো, আর তার সাথে সাথে সোমনাথকে মালগুলো দেবো। যাই হোক বন্ধুরা, এসব কথা বাদ দাও, এখন তোমাদের মেন কথায় আসি। গতকালকে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে, সেটা নিয়েই তোমাদেরকে বলবো আজকে। মানে কি বলবো, তোমাদের জয়গুরুর কথা মনে আছে? জয়গুরু জেঠুর কথা। আমার কাশিটা না যাবে না। আমার ওই অনেক বছর আগে আমাদের বাড়িতে থাকতো, মানে আমাদের মন্দিরে থাকতো জয়গুরু জেঠু, মনে আছে কি না জানি না, যারা আমার অনেক পুরনো ভিউয়ার্স হয়তো তাদের মনে থাকবে জয়গুরু জেঠুর কথা। এবার যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা তো কেউ চিনবেই না, বুঝতে পারবে না। তো সেই জয়গুরু জেঠু যে মন্দিরে থাকতো অনেক বছর আগে, মন্দির দেখাশোনা করতো বহু বছর আগে আর কি, তারপরে মাঝখানে এসেছিলো কয়েক মাসের জন্য, দিয়ে আবার চলে গেছিলো। তো উনি এখন এক আশ্রমে থাকতো আর কি। এবার সেই আশ্রমে থাকতো, সে এখানে মানে অসুস্থ হয়েছিল, তারপরে সেই আশ্রম থেকে ওনাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছিল। এবার হাসপাতালে ভর্তি করে দিয়ে আসার পর উনি আবার হাসপাতালে গিয়ে ঝামেলা করে চেঁচামেচি করে মানে উনি চলে এসেছিল। মাসখানেক আগে একবার এসেছিলো, এসে আমাদের মন্দিরে উঠলো, মন্দিরে উঠে মানে 2 দিনও থাকেনি। মন্দিরে আসার পর সবার ঘর থেকে বালিশ কাঁথা কম্বল দেওয়া হলো, সবাই খাবার টাবার দিল, তারপরে 2 দিন মন্দিরে থাকলো, থাকার পরে উনি আবার আশ্রমে চলে গেল। তারপরে আবার আশ্রমে গিয়ে আবার এই মনে হয় 2-3 দিনের মধ্যে মনে হয় ঘটনাগুলো ঘটেছে, বা 7 দিনও হতে পারে, আমরা জানি না। এবার সেই আশ্রমে গিয়ে আবার সেই চেঁচামেচি করে ঝামেলা করে গন্ডগোল বাঁধিয়ে ওখান থেকে আবার হাসপাতালে ভর্তি করে দিল।
মানে উনি খুবই অসুস্থ, এখন খুবই অসুস্থ। তা ওনাকে আবার হাসপাতালে ভর্তি করে দিল। এবার হাসপাতালে ভর্তি করার পর উনি হাসপাতালে থাকবে না। এবার আশ্রম থেকে যেহেতু হাসপাতালে ভর্তি করে দিয়েছে, ওদের আন্ডারে থাকলে বিষয়টা ভালো ছিল, কিন্তু উনি হাসপাতালে ভর্তি করার পর হাসপাতালে থাকবে না। সেই আমার মানে আমার ভোটার কার্ড নেই, আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, হ্যাঁ এই সব নানান মানে মিথ্যে কথা বলতে পারো এগুলো, কারণ ওনার কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু ছিল, আমরা সেগুলো জানি, কারণ ওনার ওই আধার কার্ড ভোটার কার্ড সব আমার শাশুড়ির কাছেই থাকতো। এবার উনি একদিনকে এসে আমার শাশুড়ির কাছ থেকে সেই সব কার্ড ফার্ডগুলো নিয়ে চলে গেছে। তারপরে সেই কার্ড ফার্ডগুলো কী করেছে আমরা জানি না। এবার হাসপাতালে গিয়ে ওরকম উল্টোপাল্টা কথা বলে, হাসপাতালের সাথে ঝামেলা করে, হাসপাতাল থেকে বন্ডে সই করে উনি হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে গতকালকে রাত্রিবেলা আমাদের বাড়িতে মানে আমাদের মন্দিরে এসছে। আমাদের মন্দিরে ঢুকে, মন্দিরে ভেতরে ঢুকে, দরজা খুলে মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরে শুয়ে পড়েছে। এবার মন্দিরে শোয়ার পর থেকে উনি মানে একভাবে, সেই মানে বয়স হয়ে গেছে, শরীর খারাপ বোঝোই, উনি একভাবে বলে যাচ্ছে যে কে আছো, আমাকে একটু সাহায্য করো, বা আমাকে বালিশ দাও, আমাকে একটু কাঁথা দাও, আমাকে একটু জল দাও, আমাকে একটু খাবার দাও। এবারে সারা রাত, কালকে সন্ধ্যা থেকে মানে রাত্রি 10 সাড়ে 10টায় মানে মন্দিরে ঢুকেছে, ঢুকে ওরকমভাবে কাতরাচ্ছে। তারপরে তো সোমনাথ এসে আমাকে বলল যে বর্ষা এই ব্যাপার। তো বড় মাও ছুটে গেল, তা বড় মা আবার খাবার টাবার দিল। কি তারপরে আমার কাছে যখন সোমনাথ এসে বললো যে এরম এরম বলছে, আমি সোমনাথকে বললাম যে গেল মাসে তো এসছিল, তখন তোকে বালিশ কাঁথা কম্বল দেওয়া হলো, সেগুলো কি করলো? তারপরে আবার সোমনাথ বলল যে ওগুলো কি করেছে ভগবান জানে, ও মনে হয় কোথাও ফেলাই ফুলাই দিয়েছে, নাকি আশ্রমেই ফেলে দিয়ে এসছে, না হাসপাতালে ফেলে থুয়ে এসছে, ভগবান জানে। তারপরে আমি যাই হোক আমার ঘর থেকে বালিশ দিলাম, একটা কাঁথা দিলাম, আর ছোটো মা একটা মশারি দিল, দিয়ে আবার বড় মা হচ্ছে খাবার দিল, দিয়ে আমরা 3 ঘর থেকে সব কিছু দিয়ে থুয়ে ওনাকে রাখলাম। দিয়ে সারা রাত ধরে উনি মানে সারাটা রাত উনি সারা রাত ঘুমায়নি। আমরা তো এমনি ঘুমাতে ঘুমাতে আমাদের রাত্রি 2-3টে বেজে যায়, আমরা তো আর শুয়েই ঘুমিয়ে পড়ি না, আমরা ঘরে শুয়ে থেকে ওনার গলার আওয়াজ পাচ্ছি। উনি একভাবে মানে মন্দিরে শুয়ে শুয়ে ওনার ইয়ে করে যাচ্ছে যে আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমাকে কে আছো দেখো, কে আছো দেখো। মানে বালিশ দেওয়া হয়েছে, কম কাঁথা দেওয়া হয়েছে, তাও বালিশ দাও, কাঁথা দাও, মানে ওনার ব্রেন পুরোপুরি খারাপ হয়ে গেছে। 85 বছর বয়স, বুঝলে তো। যাই হোক উনি এরকম করছে, কষ্ট পাচ্ছে। তারপরে সকাল হলো, সকাল হওয়ার পর সকাল থেকে একটা দানা মুখে দেয়নি। এখন তো রাত অনেক, আমি রাত্রিবেলা করে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে, সকাল থেকে একটা দানা মুখে দেয়নি। সকাল থেকে 50 বার বড় মা জিজ্ঞেস করেছে কী খাবা বলো, কী খাবা বলো। আমি জিজ্ঞাসা করেছি কী খাবা বলো, হরলিক্স দেবো, কী খাবা, না কিচ্ছু খাবো না, কি করব, আমি পটি করব, আমি পটি করব, আমি পটি করব করে যাচ্ছে। তারপরে ওনাকে বলা হলো ঠিক আছে তাহলে চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই, আমরা সবাই মিলে তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না আমি হাসপাতালে যাব না। মানে ওনাকে ডান দিক ঘুরে শুয়ে থাকলে ডান দিক ঘুরেই শুয়ে থাকছে, উনি বাঁ দিক হতে পারছে না, বা উনি সোজা হতে পারছে না, বসতে পারছে না, নড়তে পারছে না, হাত পা নাড়াতে পারছে না। তো আমরা বললাম তোমাকে তাহলে হাসপাতালে দিয়ে আসি, চলো, তোমার তখন ট্রিটমেন্ট দরকার, কারণ ওনার একটা খুব খারাপ কোনো রোগ আছে, যার জন্য ওনাকে হাসপাতালে একটা আলাদা রুমে রাখা হয়েছিল। ওনার হাত পাটা, পায়ের গোড়ালি টোড়ালি দিয়ে পাটা সব ফুলে গেছে, বুঝলে তো। তা ওর জন্য ওনাকে কোনো আলাদা ঘরে রাখা হয়েছিল, ওনার এতটাই অবস্থা খারাপ, ব্রেনের প্রবলেম, হার্টের প্রবলেম থেকে শুরু করে আরও কিছু প্রবলেম থাকতে পারে। যাই হোক, তো এবার অনেকবার বলার পরে কিছুতেই হাসপাতালে যেতে রাজি হচ্ছে না। এবার ওনাকে যখনই কিছু খাবারের কথা বলা হচ্ছে, বা যখনই বলা হচ্ছে হাসপাতালে ভর্তি করে দিই, চলো একটু কষ্ট করে চলো চলো, বা কিছু খাও, সকাল থেকে খাওনি কিছু খাও, তখন বারবার করে শুধু একটা কথাই বলে যাচ্ছে আমি পটি করব, আমি পটি করব। এবার আমরা সবাই মিলে বললাম তুমি পটি করবা, তাহলে চলো তোমাকে তাহলে পটিতে নিয়ে যাই। এবার না আমি পটিতে যেতে পারবো না, আমি পটি করব, পটিতে আমি বাথরুমে যেতে পারবো না, কিন্তু আমি পটি করব। এবার আমরা বলছি তুমি তো এখন মন্দিরে শুয়ে রয়েছো, এবার মন্দিরে শুয়ে থাকলে মন্দিরের মধ্যে তুমি পটি করবা কী করে, সামনে মা কালীর মন্দির, তুমি মা কালীর মন্দিরের ভেতরে শুয়ে রয়েছো, তুমি এখানে পটি করবা কী করে? বলছে না আমি বাথরুমে যেতে পারবো না, কিন্তু আমি পটি করব। এলাম তাহলে একটাই উপায়, তুমি হাসপাতালে চলো, ওখানে তোমাকে আয়া দেখে দেওয়া হবে, ওখানে তুমি আর ব্যবস্থা করে দেওয়া হবে। উনি কিছুতেই রাজি না হাসপাতালে যেতে। তারপরে কি করব, কোনো মানে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি সোমনাথ ওনাকে ধরলাম, ওনাকে ধরে বাইরে নিয়ে গেলাম, বাইরে নিয়ে গিয়ে ওনাকে পটি করানো হলো, পটি করলো। তারপরে সেই মানে কি বলবো তোমাদেরকে এসব কথা,
এবার মানে এতটা বিধ্বস্ত অবস্থায় রয়েছি আজকে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ, যার জন্য তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি। তোমরা দেখতেও পাবে ছোটো মার চ্যানেলে বা আমার জায়ের চ্যানেলে কিছু কিছু জায়গা দেখতেও পাবে। ওদের চ্যানেলগুলো দেখে নিও, আরও ভালো মানে বিষয়টা বুঝতে পারবে। এবার যাই হোক, ওনাকে পটি করানো হলো, তারপরে জল দেওয়া হচ্ছে। উনি বলছে যে না, আমাকে ধুয়ে দাও। এবার তুমি আমরা কী বলবো, পটি করেছে, এবার সেটাকে সোমনাথ সেই মানে ঝাঁটা দিয়ে দিয়ে পরিষ্কার করছে। বাথরুমে তো নিয়ে যাওয়া হয়নি, আমাদের বাড়ির সামনে একটা জায়গায় ওনাকে পটি করানো হয়েছে। বাথরুমে উনি কিছুতেই যাবে না, বাথরুমে নিয়ে যাওয়া সম্ভবও না, কারণ উনি তো বডি পুরো ছেড়ে দিয়েছে। বাথরুমে আমরা নিয়ে যাবো কী করে? এবার ওনাকে যে জায়গাটা পটি করানো হয়েছে সেই জায়গাটা সোমনাথ ঝাঁটা দিয়ে পোষা করছে, আমি জল দিয়ে পোষা করছি, মানে জল দিচ্ছি, সোমনাথ ঝাঁটা দিয়ে পোষা করছে। পাড়ার লোকজন সব জড়ো হয়ে গেছে। পাড়ার লোকজন বলছে তোরা এখান থেকে যা, তোরা ঘরে যা, তোরা এবার ইনফেকশন হয়ে যাবে, তোদের শরীর খারাপ করবে। এবার আমাকে আর সোমনাথকে কন্টিনিউ পাড়ার সবাই, বাড়ির সবাই আমাকে আর সোমনাথকে হাত ধরে টানছে, তোমরা যেও না, কারণ তোমাদের শরীর খারাপ করে যাবে। এমনিতেই তোমাদের সবে হয়ে উঠলে, এত বড় একটা রোগ সোমনাথের শরীরে, আমার সবে সুস্থ হয়ে উঠলাম, পাড়ার লোক বারণ করছে, বাড়ির লোক বারণ করছে, কিন্তু কি করব? কারণ উনি তো কন্টিনিউ বলে যাচ্ছে ও বৌমা আমাকে পটি করিয়ে দাও, ও বৌমা আমাকে পটি করিয়ে দাও। এবার একটা অসুস্থ বৃদ্ধ মানুষ যদি আমাকে এসে বলে যে ও বৌমা আমাকে পটি করিয়ে দাও, এবার আমি তো ভাই মানুষ, মনুষ্যত্ববোধ তো আছে বলো, সেখানে আমার রোগ হয়ে যাবে, আমার ঘরে বাচ্চা আছে, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? তারপরে যাই হোক, ছোটো মা ছিল, ছোটো মা ডেটল দিল, ছোটো মা গামছা দিল, তারপরে ওনাকে পরিষ্কার করানো, মানে ওনার মাথায় হরর করে জল ঢেলে দিয়েছি, ডেটল জল 4-5 বালতি জল ঢেলে দিয়েছি। এর বেশি তো আমি কিছু করাতে পারবো না। ওনাকে ধরে নিয়ে গিয়ে পটি করানো হলো, তারপরে ওনার গায়ে বারবার করে 7-8 বালতি জল ঢেলে দিয়েছি, ডেটল জল। এর বেশি তো আমি ওনাকে মানে পরিষ্কার করাতে পারছি না, কি করব, কিভাবে কি হবে। তারপরে যাই হোক, ওনাকে নিয়ে গিয়ে মন্দিরে শোয়ানো হলো। আর ছোটো মা ছিল, আমি ছিলাম, আমার ননদ ছিল, সবাই মিলে মশারি টাঙিয়ে দেওয়া হলো। ছোটো মা মশারি দিয়েছিল, দিয়ে ওনাকে শুইয়ে দেওয়া হলো। আমি ওনাকে একটা ওআরএস এনে দিলাম, একটা ওআরএস দিয়ে বললাম যে ওআরএসটা খাও, তোমাকে আবার পরে আমি ওআরএস এনে দেবো। এবার সেই ওআরএসটা যাই হোক খেলো। তারপরে কি করব, মাথায় কোনো বুদ্ধি আসছিল না। লাস্টে গিয়ে ছোটো মা বলল যে এক কাজ করি, ওনাকে এইভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হবে না, ওনার ট্রিটমেন্ট দরকার, এই মুহূর্তে ট্রিটমেন্ট দরকার, এইভাবে ফেলে রাখা যায়? তো অ্যাম্বুলেন্সে ফোন করি, তো অ্যাম্বুলেন্স আসুক, তারপরে হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, কারণ অ্যাম্বুলেন্স না আসলে হবে না, আমাদের পক্ষে ওনাকে নিয়ে যাওয়া টুকটুকিতে করে অসম্ভব একটা ব্যাপার। তারপর যাই হোক, দেখো সন্ধ্যাবেলা করে আবার আসছি তোমাদের সামনে, কারণ যে সময়টাতে এই যে প্যাকিংয়ের কাজগুলো করছিলাম, সেই সময়টা তো আমি জানতাম না যে এই ঘটনাগুলো সব এই সময়ের পরে ঘটেছে। এই যে সময়টা এই প্যাকিং করছি, এই সময়টা ছোটো মা 4-5 বার করে এসছে ঘরে, যে মন্দিরা কী করবো, আমি তো কিছু বুঝতে পারছি না, কারণ উনি তো একভাবে ডেকেই যাচ্ছে, তোমাকে ডাকছে, বাপনকে ডাকছে, আমাকে ডাকছে, সবাইকে ডাকছে, চলো একবার। তার নাম যে গিয়ে দেখি এই অবস্থা। তো চলো বন্ধুরা, আমি এই ব্যবসার কাজ শেষ করতে করতে তো অনেক বেলা হয়ে গেছিলো, সামনে আসবো তোমাদের। বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 3:30। স্নান, পুজো, খাওয়া কিচ্ছু হয়নি এখন হবেও না, অনেক দেরি হবে, কারণ বুঝতেই পারছো একটা কাজে বসেছি, সেই কাজটা শেষ না করে আমি উঠতে পারবো না। আর যেহেতু বিকেলবেলায় গাড়ি আসবে, তো আমার হাতে খুবই কম সময় আছে, মানে 4টের সময় মনে আসবে, তার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, তাই 4টের পরে আমাদের স্নান, খাওয়া, পুজো সব হবে। তবে হ্যাঁ, বাচ্চাটাকে খেতে দিয়ে দিই। চলো তোমাদেরকে দেখাইনি রান্নাবান্নাগুলো, চলো একবার দেখিয়ে নিই, দিয়ে মেয়েটাকে ভাত দিয়ে দিই, ও খাক, আর আমি ওদিকে কাজ করি, কাজ কমপ্লিট করে তারপরে সব। তো এইখানে হচ্ছে এই যে শাকের ঝোল যেটা করেছিলাম, এই যে পাট শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে এটা আমার শাশুড়ি মা রেখে গেছে, সোমনাথ খেতে চেয়েছিল শুক্তো, তো আমি আবার শাশুড়ি মাকে বলেছিলাম যে তোমার ছেলেকে শুক্তো করে খাইও, যেহেতু আমি খাই না, মেয়ে খায় না, এর মধ্যে ঘি দেওয়া যাবে না, এর মধ্যে আলু দেওয়া যাবে না, অনেক ব্যাপার রয়েছে, তো ওই জন্য আমার ইচ্ছেই করলো না শুক্তোটা রান্না করতে, তাই আমার শাশুড়ির ঘরে চাপিয়ে দিয়েছিলাম, বুঝলে। তো এই যে শুক্তো রান্না করে দিয়ে গেছে, এটা সোমনাথ খাবে, ওর একার। আর ও মা আবার ডাল দিয়েছে, ডাল তো চাইনি, ভালো হয়েছে ডাল দিয়েছে, আম দিয়ে ডাল দিয়েছে, বাহ দারুণ ব্যাপার, এটা তো আমি চুমুক দিয়ে খাবো, ভাতের সাথে মেখে খাবো না। আর এই যে মাছের ঝোল, বেগুন আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, দেখতেই পাচ্ছ, ট্যাংরা মাছের পাতলা ঝোল। তো এই দুটো পদ আমি করেছি, ঠিক আছে।
আর এইদিকে এগুলো শাশুড়ি দিয়ে গেছে। চলো 4 পদ হয়ে গেল, দেখলে। আজকে সকাল থেকে ছোটো মাদের ঘরে কোনো রান্নাবান্না হয়নি। ছোটো মা সকাল থেকে মনে হয় শুধু ভাতটুকু করতে পেরেছে, আর কোনো রান্নাই করতে পারেনি। কারণ সারাদিন ধরে ছোটো মা মানে বুঝতেই পারছো, বললাম না বাড়ির লোকের অবস্থা। আর আমি তো অনেক সকালে উঠে রান্না করে নিয়েছি আজকে ঘুম থেকে উঠে, তাই আমার কোনো অসুবিধাও হয়নি। তো সারাটা দিন আমি এই মন্দিরে থাকতে পেরেছিলাম এদের সবার সাথে। তো এই 4 রকম পদ রান্না ছিল আমার ঘরে, দেখতে পেলে তোমরা। তো সেইগুলো আর কিছু ছোটো মাকে দিয়ে আসলাম, বললাম ছোটো মা তুমি দুটো ভাত খেয়ে নাও, কারণ সারাদিন ধরে না খেয়ে থাকলে আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে কে কাকে দেখবে তখন বলো। তো যাই হোক, তারপরে ছোটো মা ঘরে খাবারটা দিয়ে এসে তারপরে আমি ঘরে এসে দেখি যে আবার প্যাকিংয়ের ছেলেটা চলে এসেছে। তো ওই মানে প্যাকিংয়ের বলতে ওই কুরিয়ারের ছেলেটা আর কি। তো ওই ছেলে ও এখন নিয়ে যাচ্ছে সব ইয়েগুলো, দেখেছি তো কথা জড়িয়ে যাচ্ছে। প্যাকেটগুলো বলছি, খাবারগুলো বলতে যাচ্ছিলাম। মাথা কাজ করছে না আজকে আমাদের, মানে সবার খুব কি বিদিকিচ্ছিরি অবস্থা বাড়িতে জানো না। হঠাৎ করে আমরা কোথায় যাইনি, কি করিনি। থানায়, রানাঘাট থানায় ফোন করা হয়েছিল, চেয়ারম্যানকে ফোন করে জানানো হয়েছিল, তারপরে পৌরসভায় একবার ফোন করা হয়েছিল মনে হয়, না কি করলো জানি না। ছোটো মা কতগুলো জায়গায় ফোন করলো সব, মানে তারপরে সবথেকে বড় কথা ওই জয়গুরু জেঠুর মানে ওনার তো কোনো সংসার নেই। উনি যখন অনেক আগে আমার এই বাড়িতে থাকতো, যখন ইয়াং ছিল আর কি, তখন আমাদের মন্দিরে দেখাশোনা করতো। এবার সেই সময় ওনাকে এই বাড়ির সবাই বলেছে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, কিন্তু উনি বিয়ে করেননি। এবার ওনার বাবা মা ছোটোবেলাতেই মারা গেছে। বাবা মা মারা যাওয়ার পর ওনার 3 কুলে কেউ নেই, বিয়ে করেনি, বউ নেই, সংসার নেই। এবার মানে এমন পরিস্থিতি হয়ে গেছে, আর আমরাও বুঝতে পারছি না এই মুহূর্তে এখন কী করা উচিত, আমাদের করণীয়টা কী। একমাত্র ওনাকে হাসপাতালে ভর্তি করা ছাড়া আমাদের আর এই মুহূর্তে কোনো দিকেই তাকানো উচিত না। কারণ যতই হোক এটুকু আমরা সবাই বুঝতে পারছি যে ওনার বয়স হয়ে গেছে, ওনার ট্রিটমেন্টের দরকার। উনি এখন ভীষণভাবে অসুস্থ, ওনার এই মুহূর্তে ট্রিটমেন্ট দরকার। তাই ওনাকে হাসপাতালে আমাদের ভর্তি করতেই হবে, কিন্তু উনি যাবে না। উনি পরিষ্কার বলে দিচ্ছে আমি হাসপাতালে যাব না। সমস্যাটা হয়ে গেছে এখানেই, আর সেটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। হাসপাতালে যদি যেতে না চায় তাহলে এখন আমরা কি করব। কিন্তু ওই যে তোমাদেরকে বললাম সন্ধ্যাবেলা করে অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছিল, ছোটো মা ফোন করেছিল অ্যাম্বুলেন্সে। তো সেখান থেকে লোক আসবে, তারপরে তোমরা দেখতে পাবে। আমি কিছু ছোটো ছোটো ভিডিও করে রেখেছি, আমি তোমাদের সাথে তখন শেয়ার করবো। আপাতত এই ছেলেটা এই মালগুলো নিয়ে বেরিয়ে গেলে তারপরে আমি সোমনাথকে খেতে দেবো। কারণ সোমনাথ সকাল থেকে বললাম না 3:30 4টে বেজে গেছে আমাদেরকে পুরো না খাওয়া। এই ঘরে প্যাকিং সারা দিন ধরে, সে কোন সকাল থেকে বসেছি প্যাকিং করতে। তারপরে সেই সব মাল সব বেডশিট নাইটি ঘর পুরো ফাঁকা হলো, মাল সব বেরিয়ে গেল, আবার নতুন করে মাল তুলতে হবে, সেই একটা চিন্তা রয়েছে মাথার মধ্যে। তো যাই হোক, এখন আজকের দিনটা চলে যাক। কালকে তো পয়লা বৈশাখ, বুঝতেই পারছো, কালকের দিনটা অন্যরকমই কাটবে। আমি যে আজকে কী ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, কোথার থেকে ভয়েস ওভার দিচ্ছি, কোথায় গিয়ে শেষ করছি, কী মাথামুন্ডু বলছি, আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে সব। ওই দেখো মন্দিরে জেঠু শুয়ে রয়েছে, আর এই দেখো বড়ো মা রয়েছে, ছোটো মা রয়েছে, আমার শাশুড়ি রয়েছে, পাড়ার লোক পর্যন্ত ছুটে এসেছে বারবার করে। আর উনি বারবার করে বলেই আমাকে ডাকছে একটু বাদে বাদে, ও বৌমা জল খাওয়াবো, ও বৌমা জল খাবো। এবার আমি যতবার করে জল খাওয়াচ্ছি ঘরে এসে চেঞ্জ করে নিচ্ছি, কারণ বারবার করে আমাকে বাড়ির সবাই বকা দিচ্ছে, আমাকে পাড়ার লোক এসে পর্যন্ত বকা দিচ্ছে যে বৌমা তুমি বারবার করে যতবার মন্দিরে যাবা ততবার তুমি চেঞ্জ করবা। কারণ উনি কিন্তু খুব খারাপ একটা রোগ ওনার শরীরে রয়েছে, যার জন্য আমরা খবর পেয়েছি ওনাকে হাসপাতালে দিয়েছিল আশ্রমের লোকরা ধরে ধরে। তো বারবার করে তুমি হাত ধো, বা ঘরে বাচ্চা আছে, সবাই বোঝাচ্ছে আমাকে, আমি বুঝতে পারছি সবটা, কিন্তু কি করব। উনি একটু বাদে বাদে শুধু আমাকেই বলছে, ও বৌমা আমাকে জল দাও। এবার এরকম একটা কথা একটা বয়স্ক মানুষ বললে আমার শরীরে প্রাণ থাকতে তো আমি যাবই। আমি জানি আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, কিন্তু আমার পক্ষে সম্ভব না ভাই। যাই হোক, তো এদিকে দেখো আমার ননদ ছিল, আমার ননদও মানে 5-6 বালতি জল দিয়েছে বারবার করে সারাদিন ধরে, ওই যখন স্নান করাচ্ছিলাম। যাই হোক, এই যে সন্ধেবেলা করে এখন অ্যাম্বুলেন্স এসছে, অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছিল। তো সোমনাথ, আমি ওনাকে বললাম যে আপনারা কাউকে আনেননি, আপনি একাই? তো উনি বললো যে হ্যাঁ আমি একাই আছি, আপনাদেরকে একটু এগিয়ে দিতে হবে। আনলাম তাহলে আপনিও আসেন। তো এই যে সোমনাথও আছে। তো এই যে দেখো জেঠুকে এখন এখানে নিয়ে করে আর কি রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আর এই যে জেঠুকে আমি এই সোমনাথ, আমি আর ছোটো মা, আমরা 3জন মিলে জেঠুকে এখানে শুয়ে দিয়েছিলাম দুপুরবেলা করে।
ওই স্নান টান সারাদিন কিচ্ছু খাইনি। আমি ঘরে একটা ওআরএস ছিল, আমি ওআরএস টেনে দিলাম, তো ওআরএসটা 2বার না 3বার টানলো। আমি বললাম তুমি ওআরএসটা অন্তত খাও, সারাদিন একটা হলো হরলিক্স খাবে না, ভাত খাবে না, ঠিক আছে বুঝলাম, ওগুলো খেতে ইচ্ছা করছে না, বুঝতে পারছি এই সময়টা, তো ওআরএসটা খাও। ওআরএসটাও খেতে চাচ্ছে না, এবার 2 চুমুক খেয়ে ওআরএসটা রেখে দিয়েছে, তাও পাইপে করে চুষে চুষে পর্যন্ত খাওয়ার ওনার ক্ষমতা নেই। মানে এই মুহূর্তে ওনাকে স্যালাইন দিতেই হবে, স্যালাইন ছাড়া আর কোনো গতিই নেই। তো এই দেখো সেই ওআরএসটা, আর এই সেই জলের বোতল, এক ঢোক করে খাচ্ছে, 1 ঢোক জল খাচ্ছে, দিয়ে বলছে কি আর খাবো না, আবার আধা ঘন্টা পর আমাকে ডাকছে, ও বৌমা ও বৌমা। মানে তোমরা জানো না বন্ধুরা, আজকে সকাল থেকে এই রাত্রির পর্যন্ত ওই অত মাল প্যাকিং, অত মাল ডিসপ্যাচ করার পর ঘরে আমাদের নিজেদের খাওয়া নেই, কিছু নেই, সারাটা দিন ছোটো মার রান্নাবান্না করতে পারিনি। মানে আজকে আমরা সারাটা দিন মন্দিরে এনার পেছনে, এই অবস্থা হয়েছে আজকে আমাদের বাড়ির লোককে। ওনার কোন দূর সম্পর্কের কোন কি বা দাদার ছেলে না কার ছেলে, কি দূর সম্পর্কের কোন আত্মীয়ের আমরা খোঁজ পেয়েছিলাম, তাকে ফোন করলাম, সে তো টোটালি মানে না করে দিল, সে টোটালি বলে দিল আমরা কিছু জানি না, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা কিছু জানি না, পুরো এরকম বলে দিল। আর আশ্রমে তো বলার কোনো মুখই নেই আমাদের, কারণ আশ্রমে উনি ঝামেলা বাঁধিয়ে ক্যাচাল পাকিয়ে চিল্লামিল্লি করে আশ্রম থেকে বেরিয়ে গেছে। আবার হাসপাতালেও ঝামেলা বাঁধিয়ে বেরিয়ে গেছে, হাসপাতালে উল্টোপাল্টা কার্ড নেই, হ্যানা নেই তেনা নেই বলে হাসপাতালে উল্টোপাল্টা বলে বেরিয়েছে। এবার তাও আমরা এখন হাসপাতালে গিয়ে রিকোয়েস্ট করব, আশা করি ভর্তি করে নেবে, কারণ আমরা সবাই মিলে যাচ্ছি। তো দেখো ওই আমার যাকে বসিয়ে দিয়েছি অ্যাম্বুলেন্সের ভেতরে, কারণ অ্যাম্বুলেন্সের ভেতরে আবার একজনের বেশি বসার জায়গা নেই, ওই জন্য আমার যা বসেছে অ্যাম্বুলেন্সের ভেতরে, মাস্ক পরেছে, যেহেতু ঘরে 2টো বাচ্চা আছে, ওর বোঝোই তো, এবার কি করা যাবে এখন। তো ওই জন্য বড়দি মাস্ক পরে নিয়েছে, আর আমি ছোটো মা আর সোমনাথ আমরা বাইকে করে যাচ্ছি আর কি। তো ওখানে গিয়ে এখন দেখি কি বলে না বলে ডাক্তার, ওনাকে ভর্তি তো করি, তারপরে ওনার চিকিৎসাটা সবার আগে শুরু করাটা বেশি দরকার। যাই হোক, আমরা যখন বেরোচ্ছি তখন ভিডিও করেছিলাম, দেখতে পেলে পাড়ার কত লোক, মানে আমার ডানে পায়ে বায়ে সামনে আশেপাশে বাড়ির সমস্ত লোক আজকে সারাটা দিন আমাদের অবস্থা দেখেছে, সবাই এগিয়ে এসেছিল, সবাই, আর সবাই মানে খুব সাবধানও করছিল যে যা করবে করো, বারবার করে স্নান করো, বারবার করে হাত দাও, হাতে স্যানিটাইজার দাও, নিজেদের খেয়াল রাখো, কারণ বাড়িতে এতগুলো বাচ্চা আছে, কেউ যেন মন্দিরে না আসে। আর জানি না ওনার কী রোগ হয়েছে, তবে এমন বুঝতে পারলাম বাড়ির সবার কথা শুনে বা পাড়ার লোকের সবার কথা শুনে যে ওনার মানে একটা খুবই রোগ হয়েছে, যেটা আর কি ছোঁয়াচে টাইপের বা খুব খারাপ কিছু, যেটা খুবই খারাপ, সেটা বুঝতে পারলাম। কিন্তু আমি পরিষ্কার করে কিছুই বুঝতে পারছি না, হয়তো তোমরা ছোটো মার চ্যানেলে বা আমার জায়ের চ্যানেলে আরও ডিটেলসে কোনো তথ্য পাবে বা আরও ডিটেলসে কিছু জানতে পারবে। আমি যতটুকু সারাদিন ধরে সকাল থেকে আমার মাথার মধ্যে যা যা ঢুকেছে, যা যা শুনেছি, আমি পুরোটাই তোমাদেরকে বললাম, বুঝতে পারলে? তো এই যে দেখো এখন ওনাকে নামানো হচ্ছে, তারপরে ওই অ্যাম্বুলেন্সের লোকটা বললো যে এক জায়গায় সই করতে হবে, ফোন নাম্বার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, আপনারা কোথা থেকে এসছেন। বললাম হ্যাঁ হ্যাঁ সে দেবো। আমি বললাম, ওনাকে যেই দেখেছে, ওনাকে দেখার পরেই হাসপাতালের সবাই বলছে আরে একে তো চিনি, এ তো ঝামেলা পাকি এখান থেকে চলে গেল, চিৎকার চেঁচামেচি করে ঝামেলা করে এখান থেকে চলে গেল। আমরা তো যে বললাম যে কেন আপনার ট্রিটমেন্ট হয়নি, কমপ্লিট হয়নি, উনি তো চেঁচামেচি করে এখান থেকে চলে গেল। তা আমরা আবার বললাম যে এরপরে যদি চেঁচামেচি করে আপনারা কেউ ওনাকে যেতে দেবেন না, ওনাকে এখানেই রাখবেন, ওনার ট্রিটমেন্ট চলবে। উনি যতই চেঁচামেচি করুক, বাড়ি আসার জন্য ছটপট করুক বা একা একা বেরিয়ে গেলেও ওনাকে জোর করে এখানে রেখে দেবেন, কারণ ওনার ট্রিটমেন্ট এখন দরকার, ওনাকে চিকিৎসার বন্ধ করে দিয়ে এভাবে চলে আসাটা। তো যাই হোক, দেখতেই পেলে ওনার ওই নামটা হচ্ছে গোপালচন্দ্র ওনার নাম। আর আমাদের রগর কি বলবো তোমাদেরকে, ছোটো মাকে জিজ্ঞাসা করেছে নাম কি, আর ছোটো মা বলছে যে গোপালচন্দ্র কাশ্যপ গোত্র। আর আমরা মানে মাথা কাজ করছে না, মাথা সবার শেষ আজকে। আমি কিন্তু ছোটো মা গোত্র বলছে কেন, পুজো দিতে এসছি নাকি? তো ছোটো মা বলছে যে এই মন্দিরে আমি গোত্র না 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 গোপালচন্দ্র, তারপরে টাইটেলটাও বললো, মানে আমি লিখেছি ওর কাগজে, মনে পড়ছে না। তো যাই হোক, সেই আর এক অবস্থা, বলে কাশ্যপ গোত্র। ডাক্তারের কাছে এখানে ভেতরে ঢুকেও জিজ্ঞেস করেছিল, তখনই আর কি ঘটনাটা ঘটেছে। তো এই যে দেখো এখানে ওনাকে চেক আপ করা হচ্ছে, তারপরে এখন ভেতরে নিয়ে গিয়ে ভর্তি করা হবে। আর তারপরে দেখি কি হয়। ওনার হচ্ছে আয়ার টাকা, একদিনের আয়ার টাকা ছোটো মা দিয়ে দিয়েছে। এখানে আবার কত রকম ফ্যাচাং, আয়ার টাকা আলাদা, আবার হচ্ছে ওই
আরে কি যেন বলে না, বলো না, আরে বলো না, যারা পোষা করে, উম, মানে পটি ফটি পোষা করে, কি যেন বলে ওদেরকে। ধুর, আমার মাথা কাজ করছে না, ওদের টাকা আবার আলাদা। হ্যাঁ, এই আয়া 400 টাকা করে নেবে হচ্ছে পার ডে। আর সুপ কী না বলে, আরে সুইপার সুইপার সুইপার, ওর টাকা আলাদা। এবার সুইপারের টাকা হচ্ছে 50 টাকা, আয়ার টাকা 400 টাকা পার ডে। আর ভর্তি ফর্তির জন্য কোনো টাকা পয়সা লাগেনি। ওনার কি টেস্ট ফেস্ট হলো, সেই টেস্টের জন্য 150 টাকা লাগলো। তো যাই হোক, ছোটো মা 500 টাকা দিয়েছে এখানে। তো আমি আবার ছোটো মাকে বললাম যে ছোটো মা, তুমি তো 500 টাকা খরচা করলা, ওনার 24 ঘন্টার ট্রিটমেন্টের টাকা ছোটো মা দিয়ে, মানে 24 ঘন্টার আয়ের খরচের টাকা ছোটো মা দিয়েছে। তো আমি ছোটো মাকে বললাম যে এর পরের বারের যখন টাকাটা লাগবে তখন কিন্তু আর তুমি দিও না, তখন এই পরের বারেরটা কিন্তু আমি দেবো, আয়ের টাকা আর সুইপারের টাকা। তখন ছোটো মা বললো ঠিক আছে, দেখা যাবে। এলাম না না, তুমি কেন বারবার করে দেবা, যখন দায়িত্ব নিয়েইছি তখন তুমি একবার দিয়েছো, পরের বার আমি দেবো। তারপরে যদি আবার দিতে হয় তখন না হয় তুমি দিও, কিন্তু একবারে একজনের ওপর কেন প্রেশার দেবো, ভাগাভাগি করে নেবো যা খরচা লাগে, তাই না বলো। তো যাই হোক, এই যে দেখো, ওনার ওই বেডে দেওয়ার পর এই চাদর দিল, 2টো জলের বোতল কিনে দিয়ে আসলাম, দেখি কি হয় এবার। ছোটো মা, আর বলো না, সারাদিন স্নান নেই, খাইনি আজকে আমি সারাদিনে। কালকে শিবরাত্রি উপোস করার পর তরকারিগুলো দিলাম, কি করব, টাইমটা কোথায় পেলাম তুমি বলো। তো বন্ধুরা, আমরা বাড়িতে চলে আসলাম। ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা চেয়ারম্যানের সাথে একটু দেখা করেছি, চেয়ারম্যানকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম। এবার দেখা যাক কি হয়। তারপরে ওখান থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে এখন মাকে বললাম যে মা 3 কাপ চা বসাও। তারপরে মা চা করছে, আমি বারান্দায় বসে আছি, ঘরে ঢুকিনি, যেহেতু বুঝতেই পারছো হাসপাতালে গেছিলাম। তো এখন স্নান করব, একটু আগেই স্নান করেছি, মানে ওই যে বললাম না যে জেঠুকে পটি করালাম, স্নান করালাম। এবার জেঠুকে পটি করিয়ে স্নান করিয়ে গা মুছিয়ে দিয়েছি। গাটা মানে উনি যে গামছাটা পরেছিল সেই গামছাটা নোংরা হয়ে গেছিলো, সেই গামছাটা ড্রেনের মধ্যে ফেলে দিয়েছি। তারপরে ছোটো মা একটা নতুন গামছা দিল, সেই গামছাটা দিয়ে ওনাকে স্নান করিয়ে গা মোছালাম। মোছানোর পরেও না উনি কন্টিনিউ চিৎকার করে যাচ্ছে, ও বৌমা গা মুছিয়ে দাও, ও বৌমা গা মুছিয়ে দাও। আমি বলছি, ও জেঠু আমি তোমার গা মুছিয়ে দিয়েছি, তোমার গায়ে কোথাও জল নেই। যে না না মুছিয়ে দাও, ও বৌমা মুছিয়ে দাও। এবার কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এবার ওই কি বলে, কী যেন বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, তারপরে ওনাকে স্নান টান করে গাটা মুছিয়ে তারপরে আমি বাথরুমে এসে আমি ভালো করে স্নান টান করে নিয়েছিলাম, স্নান টান করে উঠলাম। তারপরে ছোটো মা বললো মন্দিরে অ্যাম্বুলেন্সে ফোন করেছি আর রেডি হও। এবার তাহলে এখন হাসপাতাল থেকে এসে আমাকে আবার স্নান করতে হবে। তো যাই হোক, ওইদিকে সোমনাথ ঢুকেছে বাথরুমে স্নান করতে। তো সোমনাথ বেরোলে পরে আমি ঢুকবো। আর ছোটো মা এখন চা খাচ্ছে আমাদের সবার সাথে। খাওয়া হয়ে গেলে তারপরে ছোটো মা ঘরে গিয়ে স্নান করে নেবে। এই বেচারি সারাদিন ভাত খাইনি। আমি তো তাও ওই প্যাকিংয়ের কাজ কমপ্লিট করে তাও দুগাল ভাত খেয়ে নিয়েছিলাম, ওই মন্দিরে ঢুকে ওনার ওই পরিষ্কার করার আগে আমি তাও একটু ভাত খেয়ে নিয়েছিলাম। কিন্তু ছোটো মা সারাটা দিন আজকে ভাত খায়নি। এই মনে হয় সারাদিন সকালে চা খেয়েছে আর এই বিকেলে চা খাচ্ছে। এই বেচারির অবস্থা ভাবো। যাই হোক, তো এই এখন আমরা চাটা খেয়ে নিই। আর এই ইয়ের কথা বলতে বলতে আমরা হাসাহাসি করছিলাম, গোত্রর কথা। ডাক্তার জিজ্ঞেস করছে পেশেন্টের নাম কি, ছোটো মা বলছে গোপালচন্দ্র ও কাশ্যপ গোত্র। এই নিয়ে আমরা এখানে হেসে মরছিলাম ডাক্তারের সাথে। যাই হোক, তো সেটাই মাকে বলতে গিয়ে আর কি আমরা হাসাহাসি করছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিও সব মাথার ওপর দিয়ে গেল আমার, তোমরা একটু বুঝে শুনে দেখে শুনে নিও। আর কি হয় না হয়, হাসপাতালে আমরা ফোন নাম্বার দিয়ে এসেছি, অ্যাড্রেস তো দেওয়াই আছে, ফোন নাম্বারও দিয়ে এসেছি। ওরা কি জানায় না জানায় অবশ্যই তোমাদেরকে জানাবো, ঠিক আছে। তো দেখা যাক কী হয় এখন, কারণ ওর ট্রিটমেন্টটা তো শুরু হয়েছে। এবার বাকিটা ভগবানের হাতে, সবটাই ভগবানের হাতে। আমাদের যতটুকু করণীয় আমরা সবাই করেছি, এবার বাকিটা দেখা যাক কী হয়। চলো, আর ভিডিও বড় করছি না। এখন আমার শরীরের ক্লান্তি কোন পর্যায়ে সে বুঝতেই পারছো তোমরা। এখন আমরা খাওয়া দাওয়া করে শোবো। রাতে ডালিয়া করেছিলাম, রাতে ডালিয়া এ কাশি আর যাবে না, রাতে ডালিয়া করেছিলাম, খেয়ে দিয়ে শোবো। তারপরে সকালে উঠে তারপরে কালকে পয়লা বৈশাখ, একটা সুন্দর দিন। দেখা যাক কি করি সারা দিন, কারণ আমি তো 3টে ঘরের আজকে আমি ভেবেছিলাম বিকেল থেকে রুম মেকওভারের ভিডিও বানাবো।
বড় ঘর, ছোট ঘর আর ওপরের ঘর, 3টে ঘর মেকওভার করব, করে ভিডিও বানাবো। পয়লা বৈশাখের দিন সকালবেলা তোমাদেরকে বেডরুম মেকওভারের ভিডিও পোস্ট করব। হাই ভগবান, মেকওভার! যাই হোক, সেসব তো আর হলোই না, বুঝতেই পারছো। এখন কালকে ঘর দোর গুছাবো, নাকি রান্নাবান্না করব, নাকি বিকেলে হালকাতে আছে সেখানে যাব, ভগবান জানে। কালকের চিন্তা কালকে দেখা যাবে। আজকে আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আমাদের চা খাওয়া কমপ্লিট। চায়ের সাথে সোমনাথ আবার লম্বু নিয়ে এসেছিলো। তোমরা লম্বু খেতে না করো মিষ্টি আছে বলে, আর সোমনাথ আবার লম্বু এত ভালোবেসে ফেলেছে, ও এখন 2 দিন পর পর বলে বর্ষা লম্বু খাবো, বর্ষা লম্বু খাবো। আসলে লম্বুগুলো সত্যিই খেতে ভালো, ওই জন্য মানে এত সুন্দর টেস্ট, ওই সোমনাথ নেশায় পড়ে গেছে, 2 দিন পর পর খালি লম্বু খাবো। চলো এবার স্নান টান করি, স্নান টান করে ফ্রেশ হই। এই যে দেখো বন্ধুরা, স্নান টান করে মানে ক্যামেরার সামনে এসেছি, তাও আমার ক্ষমতা নেই তোমাদের সাথে সামনাসামনি দুটো কথা বলবো। কোন পর্যায়ে চলে গেছে আমার শরীরের ক্লান্তি। যাই হোক, অনেক পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে, হ্যাঁ।